শ্রমভিত্তিক জীবিকা অর্জনের রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকা বিজেপি এবং তৃণমূল সমান তালে পেয়েছেন। সম্পূর্ণ অশান্তি তৈরির মূলেই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জিনিসটা পরিষ্কার করে বুঝতে হবে। ঘুষপেটিয়া মানে অনুপ্রবেশ, এই তত্ত্বটা মমতা খারাপ করেছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এত কোনো মানুষকে বিপদে ফেলে দিয়েছেন, এর জন্য দায়ী উনি। নির্বাচন কমিশন বলুন, প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, কেউই তার সাংবিধানিক পদের মর্যাদা রেখে মানুষের স্বার্থে কাজ করছে। দুর্নীতি মুক্ত প্রশাসন করতে হবে, জনমুখী প্রশাসন করতে হবে। দুটো ভিন্ন অস্তিত্বের কোথাও কোথাও তো সমঝোতা টক্কর হতেই পারে, এদের মধ্যে আহামরি কী আছে? এ নিয়ে এত জল্পনার কী আছে? অনেকদিন আগেই তারা বিজেপির কাছে তাদের অস্তিত্ব বিকিয়ে দিয়েছে, শুধু নতুন করে আলোচনা কিছু নেই। পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঐতিহ্যবাহী কেন্দ্র যাদবপুর, যার ইতিহাস বলছে সোমনাথ চট্টোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণ বসু, সুগত বসুর মতন নেতারা জয়লাভ করেছিলেন এবং তার পরবর্তীতে এই কেন্দ্র থেকে বুদ্ধদেব ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী তারাও জয়লাভ করেন এবং প্রয়াত রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে একাধিকবার জয়লাভ করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই বিধানসভা কেন্দ্রে এবছরের প্রার্থী কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সরাসরি তার কাছেই চলে যাব। কেমন প্রচার চলছে? সবে তো শুরু হয়েছে প্রচার। যতটুকু শুরু হয়েছে তাতে মানুষের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, এটুকুই বলতে পারি। রাজনৈতিকভাবে একেবারে বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এই যাদবপুর কেন্দ্র, সেই যাদবপুর কেন্দ্র কি পুনরুদ্ধার করা সম্ভব হবে? হ্যাঁ, পুনরুদ্ধার করা সম্ভব হবে। সেই রকম প্রত্যয় নিয়েই রাজনৈতিক কর্মীরা তারা মাঠে নেমেছেন। তারা সকলেই আশা করছেন যে তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপিট ওপিট, এটা মানুষ বুঝতে পারছে না। এতদিন মানুষের ধারণা হয়েছিল তৃণমূলী দুর্নীতির বিরুদ্ধে, গুন্ডামির বিরুদ্ধে হয়তো বিজেপি তাদের স্বস্তি দেবে, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারছেন যে বিজেপি আর তৃণমূলের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। কেউ কাকে স্বস্তি দিতে পারবে না। উভয়ই যথেষ্ট উল্লাস নিয়ে রামনবমী পালন করছে। মমতা ক্ষমতায় আসার পর ধর্মীয় উন্মাদনা তৈরি করেছেন, বিজেপিকে হাত ধরে দিয়ে এসে বসিয়ে দিয়েছেন। সাধারণ মানুষ কিন্তু ধীরে ধীরে এটা উপলব্ধি করছেন এবং ভাবছেন যে বিভিন্ন শ্রী প্রকল্পের মধ্য দিয়ে মানুষকে তারা খানিকটা প্রভাবিত করতে পারবেন। সেই ধারণাটাও কিন্তু ক্রমশ ভেঙে যাচ্ছে। কেন মানুষ চান আত্মসম্মান নিয়ে নিজের শ্রমের ওপর দাঁড়িয়ে জীবিকা অর্জন করতে। সেই শ্রমভিত্তিক জীবিকা অর্জনের রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্যই মানুষ সচেতন হচ্ছেন। 2019-এর লোকসভা নির্বাচনে দল আপনাকে এখানে প্রার্থী করেছিল, আবার 2026-এর এইরকম একটা পরিস্থিতি যেখানে এসআইআর নিয়ে বহু মানুষ তারা শঙ্কিত, তারা গণতন্ত্রের এই উৎসবে তারা সাথ দিতে পারবে না। ইতিমধ্যেই বহু মানুষের নাম বাদ চলে গেছে। 19-এর এবং 26-এর এই দুটো নির্বাচন আপনি কীভাবে দেখছেন? না, পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন হয়। 19-এর তখনও মানুষের ধারণা ছিল যে তৃণমূল এবং বিজেপি পরস্পর বিরোধী শক্তি, বামপন্থীরা হয়তো খানিকটা অপ্রাসঙ্গিক, কিন্তু এই বিগত 7 বছরের অভিজ্ঞতায় তো মানুষ বুঝে নিয়েছেন যে আজকে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই। দুজনেই পুঁজিপতিদের দেওয়া টাকায় ভেসে আছেন। ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকা বিজেপি এবং তৃণমূল সমান তালে পেয়েছেন। ইলেকট্রাল বন্ড দুর্নীতিগ্রস্ত অসাংবিধানিক ঘোষণার পরেও কর্পোরেট ট্রাস্টের টাকা এই দুটো সংগঠন পাচ্ছে। আজকে যে পরিমাণ টাকা ঢালছে তৃণমূল এবং বিজেপি, এতে কিন্তু বোঝা যায় তাদের এত টাকা ঢালছেন, এত টাকা তারা দিচ্ছে কারা? দিচ্ছে তারাই যারা মনে করেন তৃণমূল কিংবা বিজেপি থাকলে তাদের মুনাফা বৃদ্ধির সহায় হবে, তারাই টাকা দিচ্ছে। এসআইআরে যারা ভোটার তালিকা থেকে বাদ চলে গেলেন তাদের দায়িত্ব কি রাষ্ট্র নেবে?
দেখুন, এই সম্পূর্ণ অশান্তি তৈরির মূলে হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জিনিসটা পরিষ্কার করে বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হইচই করে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে নাকি অনুপ্রবেশে ভরে গিয়েছে। বিজেপি কথা তিনি বলেছিলেন, তখন বিজেপি তাকে বলিয়েছিল। এখন আজকে বিজেপি মনে করছে যে মমতাকে দিয়ে যে কাজকর্ম করে করাবার দরকার ছিল করিয়ে নিয়েছে, এখন মমতা খুব একটা প্রয়োজনীয় না, তাই তার বিরোধিতা করছেন। যেমন কিষেনজি মহারাজকে দিয়ে তারা বামপন্থী কর্মীদের খুন করে ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতায় এসে কিষেনজিকে খুন করে দিয়েছেন। এই একই পদ্ধতি তো, ওখানে একটা ব্যক্তির ওপর আক্রমণ করে খুন করা হয়েছে, এখানে তারা রাজনৈতিকভাবে একে অপরকে খুন করার চেষ্টা করছেন। কিন্তু এর মধ্য থেকে একমাত্র বামপন্থীরাই যে বিকল্প শক্তি হিসেবে মানুষের খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনযাপনের সাহায্যে থাকতে পারেন, সেটা মানুষ উপলব্ধি করছে। আজকে এই যে এত ভোটার বাদ যাচ্ছে, তার কারণ কি জানেন? ঘুষপেটিয়া। ঘুষপেটিয়া মানে অনুপ্রবেশ। এই তত্ত্বটা মমতা খারাপ করেছে। মমতা যদি প্রথম থেকে সরকারি প্রশাসনকে দিয়ে সামগ্রিকভাবে ব্যবস্থা করতেন, তাহলে তো এই তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারটা আসতো না। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এতগুলো মানুষকে বিপদে ফেলে দিয়েছেন। এর জন্য দায়ী উনি কালো চাদর জড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বললেন আমি সরকারি সাহায্য দেবো, দিলেন না। কারণ সুপ্রিম কোর্ট তখন পাঠিয়ে দিল বিচারপতিদের কাছে। এখন স্বভাবত এই বিচারপতিদের ওই কাজটা করতে সময় লাগে, তারা তো ক্লেরিক্যাল কাজ করতে অভ্যস্ত নন। অতএব গণ্ডগোল যখন হয় তখন তার না মূলটা খুঁজে বার করতে হয়। আজকে প্রত্যেকটা বঞ্চিত মানুষের তীব্র ঘৃণা এবং ক্রোধ তৈরি হওয়া উচিত মমতা এবং বিজেপির বিরুদ্ধে। যেখানে একটা সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন, সেই সাংবিধানিক সংস্থা তারা রাতের অন্ধকারে মূলত তালিকা প্রকাশ করছে, এটা আপনি কিভাবে দেখছেন? এটা তো ওটা বলবে আমরা 24x7 কাজ করি। এটা তো মোদি মমতার মতো অপদার্থতার হলে পরে তারা ঘুরিয়ে বলবে আমাদের সাফল্য, সেই রকম আর কি। তারা বলবে আমরা 24x7 কাজ করি, সবসময় আমরা বার করছি। অতএব নির্বাচন কমিশন বলুন, প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, কেউই তার সাংবিধানিক পদের মর্যাদা রেখে মানুষের স্বার্থে কাজ করছে না। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে এসআইআর, এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অমিত শাহ, শুভেন্দু অধিকারী এবং সর্বোপরি দিলীপ ঘোষ তারা বলছেন যে 1 কোটি মানুষের নাম বাদ যাবে। কেউ জানতে পারছে না তারা কি করে জেনে যাচ্ছে এত মানুষের নাম বাদ যাবে। আসলে কি জানেন তো, ওদের তো মানুষের ওপর ভরসা নেই, মানুষকে ভয় দেখাও। এই ভয় দেখানোর কাজটা একদিকে মমতা করছে, আমি চলে গেলে 1 মিনিটে শেষ হয়ে যাবেন, আদিকে ওরা করছে 1 কোটি মানুষের বাদ যাবে। কেউ মানুষের আস্থা অর্জন করে যে আপনাদের জীবন জীবিকা যন্ত্রণা, তার বিরুদ্ধে আমরা প্রশাসনিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে উন্নত করব, সেদিকে লক্ষ্য নেই। দেখলেন না 100 দিনের কাজ, যা মানুষের মৌলিক চাহিদা পূরণের কাজ, সেই কাজটাকে মমতা এবং মোদি মিলে ঘেঁটে দিল পশ্চিমবঙ্গে। এবং তার সুযোগ নিয়ে কেন্দ্রে ওদের সংখ্যাগরিষ্ঠ আছে, ওই আইনটাকেই বাতিল করে দিল। আমি যখন মামলা করেছি হাইকোর্টে, এখন বলছি আইনটা বাতিল করেছি কিন্তু আইনটা কার্যকর করিনি। তখন এই সমস্ত নাটকের দরকারটা কি? মানুষকে বোকা বানানো, ভয় দেখানো। আপনি যাদবপুর কেন্দ্রে যাচ্ছেন, বিভিন্ন এলাকা ঘুরছেন, যাদবপুর কেন্দ্রে মূলত আপনি কোন কোন ইস্যুগুলোকে সামনে রেখেছেন? এটাই আপনারা ভুল করেন। নির্বাচনটা পশ্চিমবঙ্গের, যাদবপুরের না। পশ্চিমবঙ্গের সামগ্রিক যে সমস্যা, সেই সমস্যা যাদবপুর যেমন প্রভাবিত, টালিগঞ্জ প্রভাবিত, উত্তর দিনাজপুরও প্রভাবিত। একটা রাজ্য সরকার গোটা প্রশাসনকে দুর্নীতি এবং গুন্ডামির কাজে ব্যবহার করছে, এটা সর্বক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। সুতরাং যাদবপুর কোনো বিশেষ কিছু না। দুর্নীতি মুক্ত প্রশাসন করতে হবে, জনমুখী প্রশাসন করতে হবে, বেকারদের কাজ দিতে হবে, আর চাকরি বিক্রি করার মধ্য দিয়ে যে কোটি কোটি টাকা উপার্জন হচ্ছে, সেই সমস্ত রাস্তা বন্ধ করে দিতে হবে। এটাই হচ্ছে একমাত্র সমস্যা পশ্চিমবঙ্গে। শাসক দল থেকে বারবার প্রশ্ন করছিল যে আপনাদের যে জোট নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল আইএসএফের সাথে এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সাথে, সেই জোটের মাঝখানেই আমরা দেখলাম যে ভাঙড়, এবং তার পাশাপাশি ভাঙড় তো আইএসএফেরই ছিলই আপনাদের জোট, কিন্তু ক্যানিং পূর্ব আরাবুল ইসলামকে নিয়ে যখনই তাকে প্রার্থী করা হলো, সেখানে বলছে বামেদের আলাদা করে প্রার্থী দিতে হবে। দেখুন, এটা অভ্যন্তরীণ ব্যাপার। জোট নিয়ে সমস্যা হতেই পারে। জোট মানেই তো হচ্ছে দুটো ভিন্ন মত, জোট মানেই হচ্ছে দুটো ভিন্ন অস্তিত্ব। তো দুটো ভিন্ন অস্তিত্বের কোথাও কোথাও তো সমঝোতা টক্কর হতেই পারে, এদের মধ্যে আহামরি কী আছে? এ নিয়ে এত জল্পনার কী আছে? বাড়িতে 2 ভাই থাকলে 2 ভাই ঝগড়া হয় না? সুতরাং ওটা আসলে ওরা আতঙ্কিত হচ্ছেন যে বামেরা সংঘবদ্ধ হচ্ছে, ধর্মনিরপেক্ষ শক্তি তারা বামেদের সঙ্গে আসছে, আতঙ্কিত হচ্ছে, তাই ওরা আতঙ্কের গপ্প করছে। জোট যদি না হয় তাহলে তোমাদের এত আলোচনা করে কী আছে?
তোমরা আগে বলো, এই নিজেদের মধ্যে খুনোখুনি হচ্ছে, কালকেই বাঘাযতীনে খুন হয়েছে, কাটমানি নিয়ে ভাগাভাগি, এতই দলের সব সহকর্মী একে একজনকে খুন করে দিয়েছে। আপনি অবাক হবেন নাকি কাল যদি শোনেন যে তৃণমূলের কোনো ওপর তহলের নেতারা কাটমানির বিরোধ করতে গিয়ে একে খুন করে দিয়েছে? একই পদ্ধতি। আপনি কি মনে করেন ওই একই পথে চলছে, যেরকমভাবে বিজেপিকে তৃণমূল কংগ্রেস এই বাংলায় নিয়ে এসেছিল, ঠিক একইভাবে হুমায়ুন কবির ওএসসিকে বাংলায় নিয়ে এসে বাংলায় এটা আমি প্রথম দিন বলেছি, আজও বলছি, এটা আরএসএসের পরিকল্পনা। এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। আরএসএস বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে টাকা পয়সা দিয়ে। পিএম কেয়ার ফান্ডের টাকা, সে টাকাটা আজও পর্যন্ত জানানো হলো না। সেই টাকা দিয়ে যে এইসব হচ্ছে না, তারই বা প্রমাণ কোথায়? যে জাস্টিস ফর আরজিকর নিয়ে আপনারা এত আন্দোলন করেছিলেন, সেই জাস্টিস ফর আরজিকরের সেই অভয়ের মা বিজেপির প্রার্থী হয়েছে, কি বলবেন? আমরা অভয় মায়ের জন্য আন্দোলন করিনি, আমরা আন্দোলন করেছি নারী নির্যাতনের বিরুদ্ধে, আন্দোলন করছি সরকারি প্রশাসনের চূড়ান্ত দুর্নীতির বিরুদ্ধে। অভয়ের মা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত করে নিজেকে উল্লসিত করতে চান, করতে পারেন, তাতে আমাদের লড়াই ঠিক যা ছিল সেই জায়গায় আছে। আমি মনে করছি এই বাংলাতে নয় নারীদের প্রতি সেই নিরাপত্তা নেই, কিন্তু যাদের বিরুদ্ধে হাতরসের মতো ঘটনা ঘটার অভিযোগ রয়েছে যে রাজ্যে, সেই রকম একটা রাজনৈতিক দলে অভয়ের মা তিনি। দেখুন, কিছু মনে করবেন না, আমি ওদের বিরুদ্ধে কিছু বলতে চাই না। ওরা বিজেপির কাছে অনেকদিন আগেই নিজেদের অস্তিত্ব বিকিয়ে দিয়েছে, আজকে নয়। তার আইনজীবী ছিলেন, আমি বলছি তো, অনেকদিন আগেই তারা বিজেপির কাছে তাদের অস্তিত্ব বিকিয়ে দিয়েছে, শুধু নতুন করে আলোচনা কিছু নেই। অবশ্যই লড়াই হবে যাদবপুর কেন্দ্রে, কিন্তু যাদবপুর কেন্দ্রের বিগত দিনের অনেক ইতিহাসই হয়তো বদলে দেবেন প্রবীণ বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এখন দেখার বিষয় 4 মে এই যাদবপুর কেন্দ্র থেকে ঠিক কী ফলাফল উঠে আসে। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়।